নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল তাসনোভা ভয়েসে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই গল্পে আপনাদের নিয়ে যাবে একটা ১৭ বছরের মেয়ে, যার চোখে এখনও কলেজের স্বপ্ন জ্বলছে, কিন্তু মায়ের মৃত্যুর পর তার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেল। যে মা ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে স্কুলের বাচ্চাদের জুতো কিনে দিতেন, তিনি মৃত্যুর আগে নিজের মেয়েকে বাঁচাতে লুকিয়ে তৈরি করলেন এক অটুট দুর্গ। সৎ মা আর বাবার লোভী চোখ যখন মেয়ের ৫০ লাখ টাকার দিকে ধেয়ে আসছে, তখনই শুরু হলো সেই ভয়ঙ্কর চক্রান্ত। কিন্তু একটা মৃত মায়ের দূরদৃষ্টি কি কখনো হারে? একটা ইরিভোকেবল ট্রাস্ট আর শেষ চিঠির মাধ্যমে তিনি কবর থেকেও লড়াই চালিয়ে গেলেন। যে বাড়িতে তাকে বাতিলের মতো স্টোররুমে ফেলে রাখা হয়েছিল, সেখান থেকেই অনঘা উঠে দাঁড়াল নিজের পায়ে। শোনো এই হৃদয় বিদারক কিন্তু জয়ের গল্প, যেখানে মায়ের ভালোবাসা টাকার লোভকে চিরতরে হারিয়ে দেয়। আমার নাম অনঘা, বয়স মাত্র ১৭ বছর। এই বয়সে মেয়েদের কলেজের স্বপ্ন থাকে, স্বপ্নের রাজপ্রাসাদ গড়ে ওঠে। কিন্তু আমার ভাগ্যে জুটেছিল শুধুই এক অথৈ নিস্তব্ধতা আর চোখের সামনে ভেঙে পড়া আমার ছোট্ট একটা পৃথিবী। মানুষ বলে সময় সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু কিছু ক্ষত এমন হয় যার উপর সময়ের কোনো প্রলেপই কাজ করে না। ৩ মাস আগে আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন, আর সেখান থেকেই আমার জীবনের এক ভয়ানক ঝড়ের শুরু। আমার মা বসুধা, নামের মতোই তিনি সবাইকে আপন করে নেওয়া অত্যন্ত সহনশীল কিন্তু ততটাই দৃঢ় মনের একজন নারী ছিলেন। তিনি একটি স্কুলে মারাঠির শিক্ষিকা ছিলেন। টানা ২০ বছর তিনি সেই চাকরি করেছেন। তিনি শুধু পুঁথিগত জ্ঞান দেওয়ার মতো শিক্ষিকা ছিলেন না, যেসব বাচ্চার পায়ে জুতো থাকত না তাদের নিজের খরচে জুতো কিনে দিতেন, আর স্কুলের সময় শেষ হওয়ার পরও দুর্বল ছাত্রছাত্রীদের পড়া দেখিয়ে দিতেন। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষিকা। তিনি আমাকে লিখতে শিখিয়েছেন, পড়তে শিখিয়েছেন, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে শান্ত থেকে লড়াই করতে হয়। বন্ধুরা, এই গল্পের গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। যদি অনঘা আর তার মায়ের এই সংগ্রাম, এই সম্পর্ক আপনাদেরও হৃদয় ছুঁয়ে যায়, তবে এই ভিডিওটিতে এখনই একটি লাইক অবশ্যই দিন। এমন হৃদয়স্পর্শী বাস্তবধর্মী গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি একটা জিনিস অবশ্যই জানতে চাইব, আপনারা এই ভিডিওটি মহারাষ্ট্রের বা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? আপনাদের শহর বা গ্রামের নাম আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ব। চলুন এবার ফেরা যাক অনঘার জীবনে আসা সেই ভয়ঙ্কর ঝড়ের দিকে। ২ বছর আগে সেই কালো দিনটি আসে। মায়ের ক্রমাগত কাশি হচ্ছিল বলে আমরা হাসপাতালে গিয়েছিলাম। রিপোর্ট এলে ডাক্তার যেন একটা বোমা ফাটালেন। ফুসফুসের ক্যান্সার, স্টেজ 3। মা জীবনে কখনো একটা সাধারণ সিগারেটের গন্ধও নেননি, কিন্তু এই রোগ যে কারোরই হতে পারে ডাক্তার সেটা অত্যন্ত নির্লিপ্তভাবে জানালেন। আমি সেখানেই ধপ করে মাটিতে বসে পড়লাম। কিন্তু আমার মা শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন আর ডাক্তারকে জিজ্ঞেস করলেন, পরবর্তী চিকিৎসা কি? আমরা লড়ব। পরবর্তী ২৪ মাস ছিল এক ভীষণ লড়াই। কেমোথেরাপির সেই ভয়ঙ্কর চক্র, চুল ঝরে যাওয়া আর শরীরের ধ্বংসাবশেষ আমি নিজের চোখে দেখছিলাম। বৃহস্পতিবার কেমো হতো, শুক্র শনিবার তিনি বিছানায় পড়ে থাকতেন, আর সোমবার থেকে আবার স্কুলে হাজির। হাসপাতালের বিছানায় এক হাতে স্যালাইনের সূচ ফোটানো থাকত, আর অন্য হাতে লাল কলম নিয়ে তিনি বাচ্চাদের খাতা দেখতেন। মেশিনের বিপ বিপ করে আসা সেই প্রাণঘাতী আওয়াজ আর মায়ের মুখে সেই শান্ত মৃদু হাসি, এসব আমার মস্তিষ্কে চিরকালের জন্য খোদাই হয়ে গেছে। কিন্তু মা ভেতর থেকে জানতেন যে এই লড়াইয়ে তিনি হারবেন। তার মৃত্যুর কোনো ভয় ছিল না, কিন্তু আমাকে নিয়ে তার খুব চিন্তা হতো। আমাকে নিয়ে তিনি সবসময় দুশ্চিন্তায় থাকতেন। আমার বাবা মিলিন্দ, আমি যখন ৮ বছরের, তখনই তিনি আর মা আলাদা হয়ে যান। দেখতে বেশ বলিষ্ঠ হলেও মন থেকে তিনি ছিলেন অত্যন্ত ভীতু আর দুর্বল। তিনি মাকে ছেড়ে দিয়ে মাত্র ১ বছরের মধ্যেই পল্লবী নামের এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করেন। পুনেতে তারা নিজেদের নতুন সংসার পাতিয়ে নিশ্চিন্তে ছিলেন। মা অসুস্থ হওয়ার পর ২ বছরে ওই মানুষটা একবার সাধারণ খোঁজ খবর নিতেও আসেননি। মা জানতেন যে তার অবর্তমানে এই মানুষগুলো আমার ওপর, বিশেষ করে তিনি সারা জীবন ধরে আমার ভবিষ্যতের জন্য যা সঞ্চয় করেছেন তার ওপর নজর দেবে। এই জন্যই মা অত্যন্ত গোপনে একটি পদক্ষেপ নেন। তিনি তার প্রাণের বন্ধু অ্যাডভোকেট দেবিকা ইনামদারকে ডেকে পাঠান। দেবিকা কাকিমা শহরের একজন নামকরা আর অত্যন্ত কড়া স্বভাবের উকিল ছিলেন। তার এক চাউনিতেই বড় বড় মানুষের ঘাম ছুটে যেত।
একদিন হাসপাতালের রুমে তাদের দুজনের অনেকক্ষণ আলোচনা হল। দেবিকা, আমার হাতে সময় খুব কম। মায়ের গলা দুর্বল হলেও ছিল দৃঢ়। আমার অবর্তমানে অনঘার কেউ নেই। মিলিন্দ হোক বা ওই পল্লবী, ওরা অনঘাকে বাঁচতে দেবে না। ওর পড়াশোনার জন্য আমি যা কিছু জমিয়েছি সব কেড়ে নেবে। আমাকে ওদের হাত থেকে আমার মেয়েকে বাঁচাতে হবে। সেই দিনই দেবিকা কাকিমা সব আইনি কাগজপত্র তৈরি করলেন। মা তার নিজের জমানো পুঁজি, লাইফ ইন্স্যুরেন্সের টাকা আর গ্রামে থাকা একটা গুরুত্বপূর্ণ জমি সব মিলিয়ে একটা ইররিভোকেবল ট্রাস্ট বা বিশ্বস্ত তহবিল তৈরি করলেন, যা কেউ ভাঙতে পারবে না। এই ট্রাস্টে পুরো ৫০ লক্ষ টাকা আর ওই জমিটা ছিল। এই সম্পূর্ণ সম্পত্তির আইনি ট্রাস্টি হিসেবে মা দেবিকা কাকিমাকে নিয়োগ করলেন এবং একমাত্র উত্তরাধিকারী হিসেবে আমার নাম দিলেন। এসব করার সময় তিনি আমাকে শুধু এটুকু বলেছিলেন, মারে, দেবিকা কাকিমার উপর বিশ্বাস রাখিস, সময় এলে উনি তোর পাশে এসে দাঁড়াবেন। আর তারপর সেই মঙ্গলবারটা এলো। বাইরে রোদ ঝলমল করছিল। জানালা দিয়ে আসা সূর্যের আলো আমার কাছে কোনো শত্রুর মতো মনে হচ্ছিল। মা আমার হাত শক্ত করে ধরলেন। তার হাত এতটাই রোগা হয়ে গিয়েছিল যে আমি তার হাড় অনুভব করতে পারছিলাম। তিনি চোখ বন্ধ করলেন আর চিরকালের জন্য শান্ত হয়ে গেলেন। আমি কাঁদলাম না। আমার গলা যেন কোথাও হারিয়ে গিয়েছিল। শেষকৃত্যে স্কুলের শিক্ষক, প্রতিবেশী আর দেবিকা কাকিমা ছিলেন। আমার বাবা মিলিন্দ সেখানেও দেরিতে এলেন। গায়ে একটা নতুন ইস্ত্রি করা শার্ট আর চোখে কোনো জল নেই। যেন দূরের কোনো আত্মীয়ের শেষকৃত্যে এসেছেন এমনভাবে ঘুরঘুর করছিলেন। মা চলে গেলেন আর আমার দুনিয়াটা ধ্বংস হয়ে গেল। কিন্তু আইনের নিয়ম বড় নির্দয়। আমি ১৭ বছরের হওয়ায়, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক হওয়ায়, আইন অনুযায়ী আমার নিজের জন্মদাতা বাবার কাছে থাকতে যাওয়াটা বাধ্যতামূলক ছিল। আমার মন বলছিল যে মানুষটা আমাদের পথে ফেলে রেখেছিল তার বাড়িতে আমি এক পাও রাখব না। কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমি আমার মায়ের স্মৃতি, তার কিছু ছবি, তার একটা পুরনো ডায়েরি আর আমার কিছু জামাকাপড় এমন কেবল ২টো ব্যাগ গোছালাম। পুনের ওই যাত্রাটা আমার কাছে কোনো কয়েদির জেলে যাওয়ার মতো মনে হচ্ছিল। বাসের জানালা দিয়ে পেছনে ছুটে চলা গাছপালা দেখতে দেখতে আমি আমার অতীতকে পেছনে ফেলে যাচ্ছিলাম। পুনের বাসস্ট্যান্ডে বাবা আমাকে নিতে এসেছিলেন। আমাদের পুরো রাস্তায় একটা কথাও হলো না। অবশেষে তার গাড়ি একটা পশ সোসাইটিতে ঢুকল। আশিয়ানা নামের একটা বিশাল বিল্ডিংয়ের ৪ তলায় তার ফ্ল্যাট ছিল। দরজায় একটা সুন্দর ডিজাইনের নেম প্লেট ছিল, মিলিন্দ ও পল্লবী। সেখানে আমার নাম ছিল না, আর সেটা কখনো থাকারও কথা ছিল না। বাবা বেল বাজালেন। দরজা খুলল এক মহিলা। সে ছিল পল্লবী, আমার সৎমা। গায়ে দামি শাড়ি, গলায় মোটা সোনার চেন আর মুখে একটা অত্যন্ত কৃত্রিম, মেপে দেওয়া হাসি। তার চোখে আমার প্রতি কোনো সহানুভূতি ছিল না, ছিল শুধু একটা শীতল হিসাব কষা দৃষ্টি। যেন আমার ২টো ব্যাগের দিকে তাকিয়ে সে আমার অস্তিত্বের দাম নির্ধারণ করছিল। আয়, ভেতরে আয়, সে অত্যন্ত রুক্ষ গলায় বলল। আমি ডান পা এগিয়ে সেই বাড়িতে প্রবেশ করলাম। ভেতরের পরিবেশ দেখতে যতই চাকচিক্যময় হোক না কেন, আমি সেখানে এক অদ্ভুত ঠান্ডা অনুভব করছিলাম। মেঝের সেই স্পর্শ, অচেনা মুখগুলো আর ওই বাড়ির দমবন্ধ করা নিস্তব্ধতা আমাকে ভেতর থেকে বলছিল যে এখানকার আগামী প্রতিটি দিন আমার জন্য একটা যুদ্ধের মতো হতে চলেছে। পল্লবীর তীক্ষ্ণ নজর আমার গলার মায়ের সোনার চেনের ওপর আটকে ছিল। তার চোখে এক ধরনের লোভ চকচক করে উঠল, কিন্তু সে পরক্ষণেই মুখে একটা মিথ্যে হাসি আনল। সুন্দর চেনটা তোর, একেবারে পুরনো ধাঁচের। সে অত্যন্ত ঠান্ডা গলায় বিড়বিড় করে বলল আর ভেতরে চলে গেল। আমি ভারী পায়ে সেই বাড়িতে প্রবেশ করলাম। বাইরে থেকে ফ্ল্যাটটা বিলাসবহুল দেখালেও ভেতর থেকে ততটাই ঠান্ডা আর পরিণত মনে হচ্ছিল। আশিয়ানা সোসাইটির 3 BHK ফ্ল্যাট ছিল সেটা। হলে ডিজাইনার সোফা, দেয়ালে ঝোলানো বড় স্মার্ট টিভি, আর তার পাশেই একটা সুন্দর ফ্রেমে বাঁধানো মিলিন্দ, পল্লবী আর তাদের 2 সন্তানের এক বড় হাসি মুখের পারিবারিক ছবি। ওই পারফেক্ট পরিবারের ফ্রেমে আমার জায়গা কোথাও ছিল না, আর সেটা তাদের উদ্দেশ্যও ছিল না, এটা আমি প্রথম মুহূর্তেই বুঝে গিয়েছিলাম। ততক্ষণে ভেতরের একটা ঘরের দরজা খুলল আর 2টো ছেলে মেয়ে বেরিয়ে এলো। সে ছিল তানভি, বয়স সাধারণ 16 বছর। ওর হাতে একটা দামি আইফোন ছিল, আরও তাতেই কিছু একটা টাইপ করছিল। সে আমার দিকে অত্যন্ত তাচ্ছিল্য আর অবজ্ঞার দৃষ্টিতে তাকালো, যেন বাড়িতে কোনো ভিখারি মেয়ে ঢুকে পড়েছে, আর কিছু না বলে সোফায় গিয়ে বসল। ওর পেছন পেছন আরিয়ান বেরিয়ে এলো। ওর বয়স 14, কানে বড় হেডফোন লাগিয়ে ও কিছু একটা শুনছিল। সে আমার দিকে তাকিয়ে একটা ব্যঙ্গাত্মক হাসি হাসল। সেই হাসিতে কোনো স্বাগত জানানো ছিল না, বরং এক ধরনের উপহাস ছিল। মিলিন্দ,
আমার বাবা এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তিনি একবারও নিজের ছেলেমেয়েদের সাথে আমার পরিচয় করিয়ে দেবার প্রয়োজন বোধ করলেন না। এটা তোর রুম। পল্লবী একটা সরু করিডোরের একেবারে শেষে থাকা একটা পুরনো বন্ধ দরজার দিকে আঙুল দেখিয়ে বলল। আমি এগিয়ে গিয়ে দরজাটা খুললাম। দরজা খুলতেই ভেতরে একটা উৎকট ভ্যাপসা আর স্যাঁতস্যাঁতে গন্ধ আমার নাকে এলো। ওটা আসলে থাকার কোনো ঘর ছিলই না, ওটা ছিল একটা স্টোর রুম। দেয়ালের রং চটে গিয়েছিল, এক কোণে পুরনো কার্ডবোর্ডের বাক্স, কয়েকটা ভাঙা চেয়ার আর পুরনো খবরের কাগজের স্তূপ রাখা ছিল। ঘরের আরেক কোণে একটা ছোট্ট লোহার ফোল্ডিং খাট রাখা ছিল, তাতে একটা সাধারণ চাদরও ছিল না। ওপরে ছাদ থেকে একটা পুরনো ঘড়ঘড় আওয়াজ করা ফ্যান ঝুলছিল। আমাদের বাড়িটা তো 3 BHK, পল্লবী আমার পেছনে দাঁড়িয়ে বলল। ওর গলায় এখন আর দরজায় দেখানো সেই মিথ্যে মিষ্টতাটুকু অবশিষ্ট ছিল না। তানভি আর আরিয়ানের পড়ার জন্য আলাদা রুম লাগে, ওদের ডিস্টারবেন্স চলে না। আর তাছাড়া তুই এখানে কতদিনের জন্য আছিস কে জানে, তাই এখানেই একটু অ্যাডজাস্ট করে নে। আমি কিছুই বললাম না। আমার 2টো ব্যাগ ওই স্যাঁতসেঁতে ঘরে রাখলাম। পল্লবী চলে গেল। আমি ওই ফোল্ডিং খাটের ওপর বসলাম। আমার চোখের সামনে মায়ের সেই হাসিমুখ ভেসে উঠল। তিনি আমার জন্য কত স্বপ্নই না দেখেছিলেন, আর আজ আমাকে নিজের বাবার বাড়িতেই স্টোর রুমের বাতিল মালের মতো এক কোণে ছুলে ফেলা হয়েছে। কিন্তু আমি কাঁদলাম না। মা শিখিয়েছিলেন যে বিপদে কাঁদার চেয়ে পরিস্থিতির সাথে লড়াই করাটা বেশি জরুরি। পরবর্তী কয়েকটি দিন অত্যন্ত কষ্টের আর মানসিক নির্যাতনের মধ্যে কাটল। ওই বাড়িতে আমি একটা অদৃশ্য ছায়ার মতো ঘুরে বেড়াতাম। পল্লবী পদে পদে আমাকে আমার যোগ্যতার কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করত। সকালের নাস্তার সময় মিলিন্দ, তানভি আর আরিয়ানকে গরম পোহা, ধোসা দেওয়া হতো। কিন্তু আমি ডাইনিং টেবিলে গেলে পল্লবী আমাকে আগের রাতের বেঁচে যাওয়া বাসি রুটি বা পাউরুটির টুকরো প্লেটে ছুঁড়ে দিত। খাবার নষ্ট করতে নেই, তাই বললাম তুই খেয়ে নে। এই ধরনের খোটা সে আমাকে দিত। আমি চুপচাপ সেগুলো খেয়ে নিতাম। একদিন দুপুরের সময়, বাড়িতে বিশেষ কেউ ছিল না। আমি আমার ওই বদ্ধ ঘরে খাটের উপর বসেছিলাম। জানালা দিয়ে আসা সামান্য আলোয় আমি মায়ের ডায়েরি পড়ছিলাম। মা তার শেষ দিনগুলোতে এই ডায়েরি লিখেছিলেন। তাতে কিছু কবিতা, কিছু স্মৃতি আর আমার ভবিষ্যতের জন্য কিছু পরামর্শ লেখা ছিল। সেগুলো পড়ার সময় আমার মনে হতো যেন মা আমার খুব কাছে বসে আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। ডায়েরির হলদে হয়ে যাওয়া পাতাগুলো থেকে তখনও মায়ের শাড়ির, তার অস্তিত্বের সেই মৃদু সুগন্ধ আসছিল। হঠাৎ দরজাটা জোরে ঠেলে আরিয়ান ভেতরে এলো। ওর হাতে কানায় কানায় পূর্ণ একটা বড় স্টিলের গ্লাস ছিল। কি চলছে, নতুন নাটক? সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল। আমি ডায়েরিটা বন্ধ করে পাশে রাখলাম। তোর কিছু চাই আরিয়ান? দরজা নক করে আসা যায় না? আমি শান্তভাবে জিজ্ঞেস করলাম। এটা আমার পুরনো রুম, বুঝেছিস? আমার কারো অনুমতির দরকার নেই। আমি এখান থেকে আমার পুরনো গেমিং কনসোল নিতে এসেছি। এই বলে সে শটান আমার খাটের কাছে এলো। সে খাটের ওপর রাখা মায়ের ডায়েরিটার দিকে তাকালো, আর ওর চোখে এক দুষ্টু ও কুটিল চমক দেখা গেল। ওর পা যেন ভুল করে হোঁচট খাওয়ার ভান করল, আর ওর হাতের জলের পুরো গ্লাসটা সোজা মায়ের ডায়েরির ওপর উপুর হয়ে পড়ল। আহ! আমার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। জল ওই পুরনো হলদেটে পাতাগুলোর ওপর দ্রুত সরিয়ে পড়ল। মায়ের হাতের লেখার নীল কালির অক্ষরগুলো জলে গলে গিয়ে অস্পষ্ট হতে লাগল। আমার শ্বাস যেন আটকে এলো। ওহো, সরি, হ্যাঁ, ভুল করে পড়ে গেছে। আরিয়ান অত্যন্ত নির্লজ্জভাবে হেসে বলল। ওর মুখে অপরাধবোধের লেশমাত্র ছিল না। সে কাঁধ ঝাঁকিয়ে সেখান থেকে চলে গেল। আমি কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা তুললাম। আমার ওড়না দিয়ে আমি সেই ভেজা পাতাগুলো মুছতে লাগলাম। পাতায় থাকা মায়ের শব্দগুলো জলের সাথে ধুয়ে যাচ্ছিল। চোখ দিয়ে জল পড়া থামছিল না। আরিয়ান শুধু একটা ডায়েরির ওপর জল ফেলেনি, সে আমার মায়ের শেষ স্মৃতিগুলোর ওপর, তার অনুভূতির ওপর জল ঢেলে দিয়েছিল। সেই মুহূর্তে আমি পল্লবী আর ওর ছেলেমেয়েদের আসল নিষ্ঠুর চেহারাটা বুঝতে পারলাম। এই মানুষগুলো শুধু টাকার কাঙাল ছিল না, তারা মন থেকেও অতিশয় নীচ ছিল। আমি ডায়েরিটা ফ্যানের নিচে শুকাতে দিলাম আর চোখ মুছে নিজেকে সামলালাম। আমাকে শক্ত থাকতে হবে, কারণ আমি জানতাম যে এটা শুধু ট্রেলার, আসল ছবি এখনও বাকি আছে। আর আমার সেই ধারণাটা ওই রাতেই সত্যি হল। খাবার টেবিলে একটা বড় আর পূর্ব পরিকল্পিত নাটক হতে চলেছে, তার আন্দাজ আমি পেয়েছিলাম। রাত 8:30 বেজেছিল। খাবার টেবিলটা সুন্দর করে সাজানো হয়েছিল। পল্লবী আজ বিশেষ আয়োজন করেছিল, পনিরের তরকারি, জিরা রাইস আর গরম রুটি। সে মিলিন্দ, তানভি আর আরিয়ানের প্লেটে প্রচুর পনিরের তরকারি আর ভাত পরিবেশন করল। আমি গিয়ে এক কোণের একটা চেয়ারে বসলাম।
পল্লবী আমার দিকে তাকালো আর তরকারির পাত্র থেকে শুধু বেঁচে থাকা একটু ঝোল আর একটা রুটি আমার প্লেটে ফেলে দিল। আমি কিছু না বলে চুপচাপ রুটি ছিঁড়তে শুরু করলাম। হঠাৎ পল্লবী নাটকীয়ভাবে একটা বড় দীর্ঘশ্বাস ছাড়ল আর খাবার খেতে খেতেই প্রসঙ্গটা তুলল। শুনছ? সে মিলিন্দকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, কিন্তু তার গলা এতটাই চড়া ছিল যে সবাই শুনতে পায়। তানভীর কলেজের নোটিশ এসেছে আজ। ওই নতুন ইঞ্জিনিয়ারিং কলেজে ওর অ্যাডমিশন চাইলে ওরা 15 লাখ টাকা ডোনেশন চাইছে। তার ওপর এই বাড়িটা বর্ষাকাল এগিয়ে আসছে, ছাদের কাজ না করালে সব জল ঘরে ঢুকবে। প্লাম্বিংয়ের কাজও বেরিয়েছে, তাতেও 5-6 লাখ তো লাগবেই। মিলিন্দ খেতে খেতে থেমে গেলেন। তিনি মাথা নিচু করলেন। টাকা কোথা থেকে আনব পল্লবী? আমার বেতন তো ইএমআই, গাড়ির কিস্তি আর ঘরের খরচেই শেষ হয়ে যায়। ব্যাংকে ব্যালেন্স কোথায় আমাদের কাছে? আমাদের কাছে নেই তো কি? পল্লবী অত্যন্ত চতুরতার সাথে জাল ফেলল। তার চোখ এখন আমার ওপর স্থির। আমাদের কাছে না থাকতে পারে, কিন্তু অনঘার কাছে তো আছে, তাই না? ওর মা মানে বসুধা ওর নামে 50 লাখ টাকা আর গ্রামের ওই বড় জমিটা রেখে গেছে বলে শুনেছি। আরে শেষমেশ এই বাড়িটা তো ওরই, তাই না? আর তানভি তো ওর বোনই হয়। বাড়িতে এত বড় সমস্যা থাকতে ও কি আর পিছিয়ে যাবে? আমার মুখের খাবার মুখেই আটকে গেল। আমার শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। যে মানুষটা 2 বছর ধরে আমার ক্যান্সার আক্রান্ত মাকে একটা ফোন করে সাধারণ খোঁজ খবর নেয়নি, যে মহিলাটা আমাকে এই বাড়িতে আসার পর থেকে একটা চাকরের মতো ব্যবহার করেছে, সেই মানুষগুলো আজ আমার মায়ের রক্ত জল করা জমানো টাকার উপর অধিকার ফলাচ্ছে। আমি মাথা তুলে মিলিন্দের দিকে তাকালাম। তিনি আমার সাথে চোখ মেলাচ্ছিলেন না, তিনি প্লেটের দিকেই তাকিয়েছিলেন। অনঘা, মিলিন্দ গলা ঝেড়ে বললেন। তার গলা ছিল অবিশ্বাস্য রকমের ভীতু আর চাপা। তিনি নিজের স্ত্রীর চাপের কাছে পুরোপুরি পিষ্ট হয়ে গিয়েছিলেন। দেখ পল্লবী কি বলছে, তানভি তোর ছোট বোনই তো, ওর ভবিষ্যতের প্রশ্ন। আর এই বাড়িটাও তো তোরই। বসুধা ওই টাকা তোর জন্যই রেখেছে, সেটা আমি মানছি, কিন্তু এখন পরিবারের যখন দরকার, তখন তুই সাহায্য না করলে কেমন করে চলবে? আমরা ওই টাকাটা এখন তুলে নিই, তানভীর এডমিশন হয়ে গেলে আমি তোকে পরে ধীরে ধীরে ওই টাকা ফেরত দিয়ে দেব। তোর আমার উপর বিশ্বাস আছে তো? আমি জলের গ্লাসটা হাতে নিলাম, এক ঢুক জল খেলাম আর অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বললাম, না, ওই টাকা আমি আপনাদের দিতে পারব না। টেবিলে এক শমশানের নিস্তব্ধতা নেমে এলো। আরিয়ান খাওয়া থামিয়ে দিল। তানভি ফোন থেকে মাথা তুলে অবাক হয়ে আমার দিকে তাকাতে লাগল। মিলিন্দের মুখ কালো হয়ে গেল। পল্লবীর মুখ রাগে লাল হয়ে উঠল। সে হাতের রুটির টুকরোটা প্লেটে আছড়ে ফেলল। মানে কি? দিতে পারবি না মানে? কি বললি তুই? পল্লবীর গলা এখন সপ্তমে চড়েছে। এই মাগনা রুটি ভাঙছিস এখানে তুই আমাদের বাড়িতে? আমরা তোকে বাড়িতে আশ্রয় দিয়েছি, দুবেলা খেতে দিচ্ছি, তাই বেঁচে আছিস তুই। আর তোর একটা ভুল সিদ্ধান্তের জন্য তানভীর একটা বছর নষ্ট হয়ে যাক, এটাই তুই চাস? কত স্বার্থপর আর অকৃতজ্ঞ রে তুই, একেবারে তোর মায়ের মতো হয়েছিস। ওই বসুধাও এমনই টাকার লোভী ছিল। মা শব্দটা শুনতেই আমার শরীরে যেন আগুন জ্বলে উঠল। আমি ধরফড় করে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আমার শ্বাস দ্রুত চলছিল। আমার মা সম্পর্কে একটাও খারাপ কথা বলবেন না পল্লবী কাকিমা। আমার গলা খুব জোরে ছিল না, কিন্তু তাতে এতটাই ধার ছিল যে পল্লবী মুহূর্তের জন্য চমকে পিছিয়ে গেল। আমি মিলিন্দের দিকে ফিরলাম আর তার চোখে চোখ রেখে বললাম, বাবা, মা টাকাটা কোনো সাধারণ ব্যাংক অ্যাকাউন্টে রাখেননি। তিনি একটা আইনি ট্রাস্টে ওই টাকা বিনিয়োগ করেছেন। আমি 18 বছরের না হওয়া পর্যন্ত আর ওই ট্রাস্টের প্রধান ট্রাস্টির মানে দেবিকা কাকিমার অনুমতি ছাড়া কেউ ওই টাকায় হাত দিতে পারবে না, আমি নিজেও না। আর আমি 18 বছরের হয়েও গেলেও তাহলেও ওই টাকা তানভীর ডোনেশনের জন্য বা এই বাড়ির মেরামতির জন্য ব্যবহার করা যাবে না। ওটা শুধু এবং শুধুমাত্র আমার পড়াশোনা আর ভবিষ্যতের জন্য। মা জানতেন যে এমন সময় আসবে আর আপনারা আমার কাছে টাকা চাইবেন, তাই তিনি এমন পাকা বন্দোবস্ত করে রেখে গেছেন। তুই কি আইনের জ্ঞান শেখাচ্ছিস আমাদের? পল্লবীর রাগে চিৎকার করে উঠল। তার ওই ভদ্রতার আর মিষ্টি কথার নাটক এখন পুরোপুরি খসে পড়েছিল। তার আসল লোভী স্বভাব বেরিয়ে এসেছিল। সে মিলিন্দের দিকে ঘুরে চিঁচিয়ে উঠল, আরে কেমন বাপ তুমি মিলিন্দ? এই মেয়েটা তোমার মুখের ওপর তোমাকে না বলছে আর তুমি চুপ করে বসে আছো? কিসের ট্রাস্ট আর কিসের আইনি ব্যাপার? আমরাও বুঝি, আইনত তুমি ওর আপন বাপ, ন্যাচারাল গার্ডিয়ান। তুমি কালকের কাল ব্যাংকে গিয়ে দেখবে ওই ট্রাস্ট কিভাবে ভাঙা যায়, না হলে আমি কোর্টে যাব বলে রাখছি। মিলিন্দের অবস্থা অত্যন্ত করুণ হয়ে দাঁড়িয়েছিল। তিনি একবার রাগে ফুঁসতে থাকা পল্লবীর দিকে তো আরেকবার আমার দৃঢ় মুখের দিকে তাকাচ্ছিলেন। অনঘা, একটু বোঝ না মা, কেন এমন তামাশা করছিস বাড়িতে? মিলিন্দ কাকুতি মিনতি করে বললেন। বাড়িতে শান্তি থাকতে দে না। ওই উকিল দেবিকা আছে না তোর, ওকে ফোন কর আর বল যে আমাদের টাকার খুব দরকার। তুই রাজি থাকলে ও ঠিক কোনো পথ বের করবে। আমি তোর গার্ডিয়ান হিসাবে সব পেপারসে সই করে দেব। আমি তেমন কিছুই করব না।
আমার শব্দগুলো তাদের মাথায় হাতুড়ির মতো পড়ল। আপনাদের যা করার আপনারা করুন, কিন্তু আমার মায়ের টাকা আমি আপনাদের দেব না। এই বিষয় এখানেই শেষ। আমি আমার প্লেটটা তুলে নিলাম আর বেসিনে নিয়ে গিয়ে আছড়ে ফেললাম। হাত ধুয়ে পেছনে ফিরে না তাকিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালাম। পেছন থেকে পল্লবীর চিৎকার, গালিগালাজ আর মিলিন্দের ওকে শান্ত করার অসহায় চেষ্টা চলতেই থাকল। এর অহংকার আমি নামাচ্ছি এবার। দেখ তুই, কাল ব্যাংক ম্যানেজারের সাথে আমি কথা বলছি। আমি দেখছি ওই উকিল দেবিকা কি করে। পল্লবী দাঁতে দাঁত চেপে বলছিল। আমি আমার ওই গুমোট ঘরে এলাম আর দরজা শক্ত করে বন্ধ করে দিলাম। অন্ধকারে ওই ফোল্ডিং খাটের ওপর বসলাম। বাইরে থেকে পল্লবীর গালিগালাজ আর তানভীর বিরক্তি শোনা যাচ্ছিল। মায়ের ওই ভিজে যাওয়া ডায়েরিটা আমি বুকে চেপে ধরলাম আর চোখ বন্ধ করলাম। মা ঠিক চিনেছিলেন এই মানুষগুলোকে। তিনি জানতেন যে মিলিন্দের মধ্যে নিজের মেয়ের জন্য দাঁড়ানোর সাহস নেই, আর পল্লবী টাকার জন্য যে কোনো স্তরে নামতে পারে। তার টাকা সুরক্ষিত থাকলেই আমি সুরক্ষিত থাকব, এটা মা আগেই বুঝেছিলেন। কিন্তু পল্লবী আর মিলিন্দ এখন এত সহজে চুপ করে বসে থাকবে না। তারা নিশ্চয়ই বড় কোনো চাল চালবে। আইনের জোরে বা জালিয়াতি করে তারা ওই ট্রাস্ট ভাঙার চেষ্টা করবে, এটা আমি পরিষ্কার বুঝতে পারছিলাম। আমাকে এখন একাই এই লড়াইটা লড়তে হবে। আমার পরবর্তী পদক্ষেপ কি হবে আর এই সৎমায়ের চক্রান্ত থেকে মায়ের দেওয়া সম্পদ কিভাবে বাঁচাবো, এই ভেবে সেই রাতে আমি একাই জেগে থাকলাম। পরের ৩-৪ দিন বাড়ির পরিবেশ একটা শ্মশানের মতো হয়ে রইল। আমার সাথে কেউ একটা কথাও বলছিল না। পল্লবী আমাকে পুরোপুরি বয়কট করেছিল। খাওয়ার সময় আমার প্লেটে খাবার ছুঁড়ে দেওয়ার মতো দেওয়া হতো, আর আমি খেয়ে উঠে গেলে আমার পেছনে ব্যঙ্গাত্মক ফিসফিসানি চলত। মিলিন্দ তো আমার সাথে চোখ মেলানো এড়িয়ে চলছিলেন। তিনি সকালে তাড়াতাড়ি অফিসে চলে যেতেন আর রাতে দেরিতে ফিরতেন। বাড়ির এই দম বন্ধ করা পরিবেশে আমার শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ছিল। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা জিনিস আমি গভীরভাবে অনুভব করছিলাম। পল্লবীর মুখে এখন আর সেই আঁচড়ে পড়ার মতো রাগ ছিল না, বরং এক ধরনের শীতল, চতুর আত্মবিশ্বাস এসে গিয়েছিল। সে সারাক্ষণ কার সাথে যেন ফোনে নিচু গলায় কথা বলত। আমার ভেতর থেকে কোথাও একটা বিপদের ঘণ্টা বাজছিল। এরা নিশ্চয়ই কোনো ভয়ানক ষড়যন্ত্র পাকাচ্ছে। বৃহস্পতিবার দুপুরবেলা বাড়িতে কেউ ছিল না। মিলিন্দ অফিসে গিয়েছিলেন, ছেলেমেয়েরা কলেজে ছিল, আর পল্লবী তার কোনো এক বান্ধবীর বাড়িতে কিটি পার্টিতে ভিসি গিয়েছিল। বাড়ির এই নিস্তব্ধতার সুযোগ নিয়ে আমি একটু খোলা হাওয়া নেওয়ার জন্য হলে এলাম। টিভির নিচে ড্রয়ারে আমার কলেজের একটা পুরনো ফর্ম ছিল। সেটা খোঁজার জন্য আমি ড্রয়ারটা খুললাম। সেখানে পুরনো বিল, কিছু গ্যারান্টি কার্ড আর পল্লবীর বিউটি পার্লারের কুপন এলোমেলোভাবে পড়েছিল। ওই ফর্মটা খুঁজতে গিয়ে আমার হাত একটা মোটা সাদা খামের উপর ঠেকল। খামের উপর নামটা পড়ে আমার বুকের ধুকপুকানি থেমে গেল। ওই চিঠিকা মিলিন্দের নামে ছিল না, ওটা শ্রীমতী পল্লবী মিলিন্দের নামে এসেছিল। ব্যাংকের, তাও ট্রাস্ট বিভাগের চিঠি পল্লবীর নামে কেন? আমার গায়ে কাঁটা দিয়ে উঠল, আমার হাত কাঁপতে লাগল। আমি এদিক ওদিক তাকালাম, বাড়িতে কেউ ছিল না। আমি তড়িঘড়ি খামটা খুললাম আর ভেতরের কাগজটা বের করলাম। চিঠির লেখাটা পড়তেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার চোখের ওপর নিজেরই বিশ্বাস হচ্ছিল না। বিষয় অনঘা মিলিন্দের নামে থাকা ফিক্সড ডিপোজিট এবং ট্রাস্ট ফান্ডের মেয়াদ পূর্ব প্রত্যাহারের আবেদন প্রসঙ্গে। মহোদয়া, আপনি ব্যাংকে নিজেকে অনঘা মিলিন্দের বৈধ এবং স্বাভাবিক অভিভাবক হিসেবে তুলে ধরে এবং তার শিক্ষার কারণ দেখিয়ে ৫০ লক্ষ টাকা ট্রাস্ট ফান্ড ভাঙার জন্য যে আবেদন এবং নথিপত্র জমা দিয়েছিলেন তা আমাদের আইনি বিভাগ বাতিল করে দিয়েছে। উক্ত হিসাবটি একটি ইররিভোকেবল ট্রাস্টের অধীনে রয়েছে, যার প্রধান ট্রাস্টি হিসেবে অ্যাডভোকেট দেবিকা ইনামদারের নাম আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ আছে। অতএব তার লিখিত সম্মতি ছাড়া এবং সুবিধাভোগী ১৮ বছর বয়স্ক না হওয়া পর্যন্ত এই হিসাব থেকে ১ টাকাও তোলা যাবে না। আরও তথ্যের জন্য আপনি প্রধান ট্রাস্টির সাথে যোগাযোগ করুন। আমার শ্বাস আটকে গেল। চোখের সামনে অন্ধকার দেখলাম। পল্লবী এত নিচে নামতে পারে তার কোনো আন্দাজই আমার ছিল না। সে নিজেকে আমার আইনি মা, আমার অভিভাবক সাজিয়ে ব্যাংকে মিথ্যে আবেদন জমা দিয়েছিল। আমার মায়ের কষ্টের ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার জন্য সে সরাসরি ব্যাংকের সাথে জালিয়াতি করার চেষ্টা করেছিল। আর এই পুরো চক্রান্তে মিলিন্দ জড়িত থাকবে না তার কি গ্যারেন্টি? নিজেরই মেয়ের টাকা আত্মসাৎ করার জন্য এরা আইনকেও অন্ধকারে রাখছিল। মা যদি ওই ট্রাস্ট না বানিয়ে সাধারণ অ্যাকাউন্টে টাকা রাখতেন, তবে আজ পল্লবী ওই সব টাকা হাতিয়ে তানভীর ডোনেশনের জন্য আর নিজের বিলাসিতার জন্য উড়িয়ে দিত। আমার হাত পা থরথর করে কাঁপছিল। রাগ, বিরক্তি আর ভয়
এইসব অনুভূতির এক ঝড় আমার মাথায় চলছিল। আমি সাথে সাথে আমার মোবাইল বের করলাম আর ওই চিঠিটার খামটার 4-5টা স্পষ্ট ছবি তুলে রাখলাম। তারপর চিঠিটা যেমন ছিল তেমন ভাঁজ করে খামে ভরলাম আর ড্রয়ারের যেখানে ছিল সেখানে লুকিয়ে রাখলাম। ওদের যেন বিন্দুমাত্র সন্দেহ না হয় যে আমি ওদের এই নীচ চক্রান্তের কথা জেনে গেছি। এখন এই বাড়িতে 1 মিনিটও থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। আমার কারুর একটা ভরসার, কারুর একটা পথ নির্দেশের খুব প্রয়োজন ছিল। আমি চটপট আমার ওড়নাটা নিলাম, বাইরে থেকে বাড়িতে তালা দিলাম আর শটান একটা অটো ধরে কোঠরুদের দিকে রওনা দিলাম। সেখানে আমার সাথী মাসি থাকত, মায়ের নিজের ছোট বোন। সাথী মাসির বাড়ি আমার কাছে সবসময়ই একটা অধিকারের আশ্রয় ছিল। অটো থেকে নেমে আমি যখন তার বাড়ির বেল বাজালাম, তখন দরজা খুলতেই আমার মনে হলো যেন আমি মায়ের ছায়াই দেখতে পাচ্ছি। মাসির চোখ, ওর কথা বলার ধরন সব একেবারে মায়ের মতো ছিল। আমার কাঁদো কাঁদো ফ্যাকাশে মুখ দেখে মাসি ভয় পেয়ে গেল। "কি রে অনঘা, কি হয়েছে মা? এমন হঠাৎ করে? আর তোর মুখ এমন ফ্যাকাশে কেন?" মাসি আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার সেই উষ্ণ আলিঙ্গনে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমার জমে থাকা কান্নার বাঁধ ভেঙে গেল। আমি ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। মা মারা যাওয়ার পর এই প্রথমবার আমি এত মন খুলে কাঁদছিলাম। মাসি আমাকে ভেতরে নিয়ে গেল, জল দিল আর শান্ত করল। আমি কাঁদতে কাঁদতে ওকে প্রথম থেকে সব বললাম। পল্লবীর ব্যবহার, আরিয়ানের ডায়েরির উপর জল ফেলা, খাওয়ার টেবিলের ওই টাকার প্রসঙ্গ আর আজ পাওয়া ওই ব্যাংকের চিঠিটা। আমি ওকে মোবাইলের ওই ছবিগুলো দেখালাম। চিঠিটা পড়ে সাথী মাসির মুখ রাগে লাল হয়ে উঠল। সে কপালে হাত চাপড়াল। নীচ, অত্যন্ত নীচ মেয়ে মানুষ এই পল্লবী। মাসি দাঁতে দাঁত চেপে বলল, আর তোর ওই বাপ মিলিন্দ, ওকে পুরুষ বলতেও আমার লজ্জা হয়। নিজের বউয়ের আঁচলের তলায় লুকিয়ে নিজেরই মেয়ের টাকায় ডাকাতি করতে নেমেছে। কাপুরুষ লোকটা। সে আমার পাশে বসল আর আমার দুটো হাত নিজের হাতের মধ্যে নিল। অনঘা মা, শোন, তোর মা এসব আগেই জানত রে। বসুধা দিদির এই মিলিন্দের অক্ষমতার কথা পুরোপুরি ধারণা ছিল। ও যখন অসুস্থ ছিল তখন ও আমাকে সব সময় বলতো, সাথী, আমি গেলে মিলিন্দ পল্লবীর তালে নাচবে, ওরা আমার অনঘাকে রাস্তায় নামাবে। তাই আমি এমন পাঁচিল তুলে দিয়ে যাব যা ভাঙার যোগ্যতা ওই দুজনের কারোরই থাকবে না। আর এই জন্যই ও দেবিকা ইনামদারের মতো বাঘিনীকে তোর আইনি ট্রাস্টি বানিয়ে গেছে। কিন্তু মাসি, আমার খুব ভয় করছে গো। এরা যে কোনো কিছু করতে পারে। আমি ওই বাড়িতে আর ফিরে যেতে চাই না। আমি কাঁদো কাঁদো গলায় বললাম। ভয় পাস না অনঘা, তুই বসুধার মেজ, কাঁদবি না। এখন লড়াইয়ের সময় এসেছে। মাসির চোখে এক অন্যরকম চমক ছিল। তুই এক্ষুনি দেবিকা ইনামদারকে ফোন লাগা, ওকে সব ঘটনা বল। এখন সময় এসেছে ওই পল্লবী আর মিলিন্দের অহংকার চূর্ণ করার। মাসির কথাগুলো আমাকে এক অদ্ভুত শক্তি জোগাল। আমি মোবাইল বের করলাম আর কাঁপা হাতে অ্যাডভোকেট দেবিকা ইনামদারের নম্বর ডায়াল করলাম। 2 রিং হতেই ওপাশ থেকে সেই অত্যন্ত কড়া, শৃঙ্খলাপরায়ণ আর রাশভারী গলা ভেসে এলো। হ্যালো, অ্যাডভোকেট দেবিকা ইনামদার। হ্যালো দেবিকা কাকিমা, আমি অনঘা বলছি। আমার গলা তখনও একটু কাঁপছিল। অনঘা, কি হয়েছে মা? গলা এমন ভয় পাওয়া গেল তোর? ওই মিলিন্দ বাউর বউ কোনো কষ্ট দিয়েছে নাকি তোকে? দেবিকা কাকিমার গলা এক মুহূর্তে বদলে গেল। তাতে একজন উকিলের কাঠিন্য আর একজন বান্ধবীর মেয়ের প্রতি চিন্তা, দুটো ভাবই ছিল। কাকিমা, ওরা সব সীমা পার করে ফেলেছে। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম আর ব্যাংকের চিঠির ব্যাপারে সবিস্তারে সব বললাম। পল্লবী কিভাবে নিজেকে আইনি অভিভাবক দেখিয়ে ট্রাস্ট ভাঙার আবেদন করেছিল আর ব্যাংক কিভাবে তা বাতিল করেছে, এসব আমি এক নিঃশ্বাসে ওকে বলে দিলাম। ফোনে কয়েক সেকেন্ড পিনপতন নিস্তব্ধতা ছিল। শুধু দেবিকা কাকিমার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আর তারপর ওপাশ থেকে একটা অত্যন্ত শীতল আর ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এলো। তাহলে পল্লবী দেবী ব্যাংকের সাথে জালিয়াতি করার চেষ্টা করেছে, নিজেকে ন্যাচুরাল গার্ডিয়ান সাজিয়ে জালিয়াতি। ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী এটা সরাসরি ইম্পারসোনেশন বা ছদ্মবেশ ধারণ আর ফ্রডের অপরাধ। দেবিকা কাকিমার গলা এখন ধারালো তলোয়ারের মতো হয়ে গিয়েছিল। অনঘা, বসুধা জানত যে এরা এই পর্যায় পর্যন্ত যাবে। ও যে ট্রাস্টটা বানিয়েছে না, ওটা ভারতের প্রধানমন্ত্রীও এও ভাঙতে পারবে না। সেখানে এই পল্লবীর কি যোগ্যতা? কাকিমা, এখন আমি কি করব? আমার ওই বাড়িতে থাকতে খুব ভয় করছে। ভয় পাস না, তুই আমার সুরক্ষায় আছিস, এটা ভুলবি না। দেবিকা কাকিমা অত্যন্ত দৃঢ়ভাবে বললেন।
ওই ব্যাংকের চিঠিটা যেখানে ছিল সেখানেই রেখে দে। ওদের একদম বুঝতে দিবি না যে তুই ওদের এই কুকীর্তির কথা জানিস। তুই এখন চুপচাপ বাড়ি যা আর এমন ভাব কর যেন কিছুই হয়নি। আর তারপর আমি জিজ্ঞেস করলাম, পরেরটা আমি দেখছি। এই পল্লবী আর মিলিন্দ ভাবছে না যে ওরা আইনের চেয়েও বড়? এবার আমি ওদের আইনের ক্ষমতা কি জিনিস সেটা দেখাচ্ছি। পরশু শনিবার সকাল 11টায় আমি মিলিন্দ আর পল্লবীকে একটা অফিসিয়াল লিগ্যাল মিটিংয়ের জন্য আমার অফিসে ডাকব। তুই আর সাথীও সেখানে আসবি। ওই মিটিংয়ে আমি ওদের এমন মুখোশ টেনে ছিঁড়ব যে সারা জীবন বসুধার টাকার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। দেবিকা কাকিমার ওই কথাগুলো শুনে আমার গায়ে আক্ষরিক অর্থেই কাটা দিল। বুকের ধুকপুকানি বেড়ে গেল, কিন্তু সেটা ভয়ের ছিল না, সেটা ছিল একটা প্রবল সাসপেন্সের আর যুদ্ধের প্রস্তুতির। মাসি আমাকে অটোতে বসিয়ে দিল। আমি যখন বাড়ি ফিরলাম তখন পল্লবী সবে মাত্র কিটি পার্টি থেকে ফিরেছিল। আমি শান্তভাবে নিজের ঘরে চলে গেলাম। সেই রাতটা আমার কাছে একটা যুদ্ধের পূর্ব সন্ধ্যার মতো ছিল। পরশু দেদিকা কাকিমার অফিসে কি ভূমিকম্প আসতে চলেছে তার সামান্যতম ধারণাও পল্লবী আর মিলিন্দের ছিল না। মা মৃত্যুর আগে যে দাবা খেলা সাজিয়ে গিয়েছিলেন, এখন তাতে কিস্তিমাত করার সময় ঘনিয়ে এসেছিল। শনিবারের সকাল হল। পুনের আকাশে মেঘ ঘনিয়ে এসেছিল, কিন্তু আমার মনে এক অন্যরকম ঝোড়ো নিস্তব্ধতা ছিল। আগের রাতে আমি দু চোখের পাতা এক করতে পারিনি। বাড়ির পরিবেশ রোজগার মতোই ছিল। পল্লবীর সেই মেকি রাজকীয় ভাব আর মিলিন্দের সেই স্বভাবসিদ্ধ ভীতু ভাব। সকাল 10:30 নাগাদ আমি চুপচাপ বাড়ি থেকে বেরোলাম এবং কথা অনুযায়ী স্বাতি মাসির সাথে অ্যাডভোকেট দেবিকা ইনামদারের অফিসে পৌঁছালাম। দেবিকা কাকিমার অফিস জঙ্গলি মহারাজ রোডে একটা পুরনো কিন্তু অত্যন্ত অভিজাত ইমারতে ছিল। ভেতরে ঢুকতেই আইনের মোটা মোটা বইয়ের আর একটা গম্ভীর শৃঙ্খলার গন্ধ বাতাসে পাওয়া যাচ্ছিল। দেবিকা কাকিমা আমাদের তার কেবিনের সাথে লাগানো একটা বড় কনফারেন্স রুমে বসালেন। সেখানে একটা বড় চকচকে কাঠের টেবিল ছিল আর চারপাশে কালো চামড়ার চেয়ার ছিল। আমি আর স্বাতি মাসি একপাশে বসলাম। দেবিকা কাকিমা টেবিলের প্রধান জায়গায় বসেছিলেন। তার গায়ে কালো কোট ছিল, চোখে চশমা আর মুখে একজন অভিজ্ঞ বিচারকের মতো আশ্চর্য এক কঠোরতা। তার সামনে একটা অত্যন্ত মোটা লাল রঙের ফাইল রাখা ছিল, যার ওপরে স্পষ্ট অক্ষরে লেখা ছিল বসুধা মিলিন্দ লিগ্যাল ট্রাস্ট। ঠিক 11টায় কেবিনের দরজা খুলল এবং মিলিন্দ পল্লবী ভেতরে ঢুকল। তাদের আশা দেখেই তাদের মানসিকতা স্পষ্ট বোঝা যাচ্ছিল। পল্লবী আজ খুব সেজেগুজে এসেছিল। সে একটা কড়া ইস্ত্রি করা শাড়ি পরেছিল, গলার গয়না ইচ্ছে করেই দুলিয়ে দেখাচ্ছিল। তার হাতে একটা বড় প্লাস্টিকের ফাইল ছিল। আমি জানতাম ওই ফাইলে সে ইন্টারনেট থেকে খুঁজে বের করা আইনের তথাকথিত ফাঁকফোকর আর প্রিন্ট আউট রেখেছিল। সে অফিসে এমনভাবে ঢুকল যেন কোনো বড় কোম্পানির ডিল সে জিততে এসেছে। মিলিন্দ অবশ্য আগের মতোই কুকড়ে যাওয়া কাঁধ নিয়ে আর একটু ভীত হয়ে দেখাচ্ছিলেন। তিনি অফিসের পরিবেশেই অর্ধেক কাবু হয়ে গিয়েছিলেন। আসুন, বসুন। দেবিকা কাকিমা অত্যন্ত ঠান্ডা গলায় শুধু হাত দিয়ে চেয়ারের দিকে ইশারা করে বললেন। পল্লবী আমার আর সাতিমাসির সামনের চেয়ারটা টেনে নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বসল। সে হাতের ওই মোটা ফাইলটা টেবিলের ওপর একটু জোরেই রাখল, যেন সেটা আইনের ওপর তার প্রথম আঘাত। মিলিন্দ তার পাশে চুপচাপ বসলেন আর চোখ নিচু করে রাখলেন। তিনি আমার দিকে একবারও তাকালেন না। সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল বিষয়ে আসি। দেবিকা কাকিমা চশমাটা নাকের ওপর ঠিক করতে করতে শুরু করলেন। তার গলা পুরো ঘরে গমগম করে উঠল। আমি আজ এই মিটিং ডেকেছি কারণ বসুধার তৈরি ট্রাস্ট সম্পর্কে আপনাদের মনে কিছু ভুল ধারণা রয়েছে, যা আমি আজ চিরকালের জন্য দূর করতে চাই। আমি স্পষ্ট করে দিতে চাই, আমি এখানে মিলিন্দ বা পল্লবীর উকিল হিসাবে বসে নেই। আমি বসুধা ট্রাস্টের প্রধান আইনি ট্রাস্টি, আর আমার একমাত্র দায়িত্ব এই ট্রাস্টের একমাত্র উত্তরাধিকারী অনঘার স্বার্থ রক্ষা করা। পল্লবী একটা নাটকীয় দীর্ঘশ্বাস ফেলল আর সামনের দিকে ঝুঁকল। ম্যাডাম, অনঘার চিন্তা আমাদেরও আছে, পল্লবী অত্যন্ত মিষ্টি কিন্তু মেকি গলায় বলল। কিন্তু শেষমেশ মিলিন্দর আপন বাবা, তিনি ওর ন্যাচারাল গার্ডিয়ান। বাড়িতে এত সমস্যা থাকতে, তানভীর অ্যাডমিশনের প্রশ্ন থাকতে, অনঘার টাকা এভাবে ব্যাংকে পড়ে থাকাটা তো ঠিক নয়। আমি ইন্টারনেটে সব আইন পড়ে এসেছি। একজন মাইনর অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক মেয়ের টাকার ওপর তার বাবার পূর্ণ আইনি অধিকার থাকে। আপনি আমাদের ওই টাকা তুলতে আটকাতে পারেন না। আমরা ওই ট্রাস্ট ভাঙতে চাই। পল্লবী তার ফাইলটা খুলল আর কিছু কাগজ দেবিকা কাকিমার দিকে এগিয়ে দিল।
দেবিকা কাকিমা ওই কাগজগুলোর দিকে একবার চোখ তুলেও দেখলেন না। তিনি শুধু পল্লবীর দিকে এমন একটা চাউনি দিলেন যেমন কোনো বাঘ তার শিকারের দিকে তাকায়। পল্লবী দেবী, ইন্টারনেটে আইন পড়ে কেউ উকিল হয়ে যায় না। দেবিকা কাকিমার গলা এখন চাবুকের মতো আছড়ে পড়ল। বসুধা যে ট্রাস্ট বানিয়েছে সেটা কোনো সাধারণ ফান্ড নয়, সেটা একটা ইররিভোকেবল ট্রাস্ট, মানে অখণ্ডনীয় বিশ্বস্ত তহবিল। এর অর্থ হল একবার এই ট্রাস্ট অস্তিত্বে এলে যে ব্যক্তি এটা বানিয়েছেন তিনিও এটা ভাঙতে পারবেন না। আর আপনি বা মিলিন্দ, আপনাদের কারোরই এই ট্রাস্টের কানাকড়ি পরিমাণও আইনি যোগ্যতা নেই। মিলিন্দ অনঘার জন্মদাতা বাবা হতে পারেন, কিন্তু এই টাকার ব্যাপারে তার অভিভাবকত্বের সব অধিকার বসুধা আইনত শেষ করে দিয়েছেন। যতদিন না অনঘা 18 বছরের হচ্ছে এবং আমার নিজের লিখিত অনুমতি না মিলছে, ততদিন এই 50 লাখের একটা টাকা একটা সাধারণ কানাকড়িও কেউ তুলতে পারবে না। দেবিকা কাকিমার এই কড়া আর দৃঢ় কথাগুলো শুনে পল্লবীর মুখের রং ফ্যাকাশে হতে লাগল। তার সেই মিথ্যে আত্মবিশ্বাস কোথাও একটা নড়বড় করতে শুরু করেছিল, কিন্তু সে এত সহজে হার মানার পাত্রী ছিল না। দেখুন অ্যাডভোকেট, পল্লবীর গলা এখন সপ্তমে চড়ল। তার অহংকারে আঘাত লেগেছিল। আপনি আমাদের এমন আইন শেখাবেন না, এটা অন্যায়। মিলিন্দ কাল কোর্টে গিয়ে যদি কেস করে তবে কোর্টও বাবার পক্ষেই রায় দেবে। আমি নিজে এই ব্যাপারটাকে কোর্টে টানব, আর দেখছি আপনি কিভাবে এই ট্রাস্ট বাঁচান। পল্লবীর এই হুমকিতে দেবিকা কাকিমা একটুও বিচলিত হলেন না। তার মুখে একটা অত্যন্ত বিপজ্জনক আর শীতল হাসি ফুটল। তিনি তার সামনের লাল ফাইলটা খুললেন আর তা থেকে একটা সাদা কাগজ বের করলেন। কোর্টে যাওয়ার তাড়াহুড়ো আপনি করবেন না পল্লবী দেবী, কারণ আমার মনে হয় কোর্টের সিঁড়ি আগে আপনাকেই চড়তে হবে, আর সেটাও আসামির কাঠগড়ায়। গোটা ঘরে একদম শ্মশানের মতো নিস্তব্ধতা নেমে এলো। মিলিন্দ প্রথমবার চমকে দেবিকা কাকিমার দিকে তাকালেন। সাতিমাসি টেবিলের নিচ দিয়ে আমার হাত শক্ত করে ধরল। এসব কি? দেবিকা কাকিমা ওই কাগজটা পল্লবীর মুখের সামনে ছুঁড়ে দিলেন। ন্যাশনাল ট্রাস্ট ব্যাংক থেকে আমার কাছে আসা এটা অফিসিয়াল চিঠি। 3 দিন আগে কেউ একজন নিজে থেকে ব্যাংকে গিয়ে নিজেকে অনঘা মিলিন্দের আইনি অভিভাবক সাজিয়ে এই ট্রাস্ট ভাঙার লিখিত আবেদন করেছিল। ওই আবেদনে মিথ্যে সই আর ভুল তথ্য দেওয়া হয়েছিল। ব্যাংক ওই আবেদন বাতিল করেছে, আর তার কপি আমাকে, মানে প্রধান ট্রাস্টিকে পাঠিয়েছে। পল্লবীর মুখ এখন মৃতদেহের মতো সাদা ফ্যাকাশে হয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল। তার মুখের ভাষা হারিয়ে গেল। যে কাগজের জোরে সে লাফালাফি করছিল, সেই কাগজই এখন তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছিল। ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী দেবিকা কাকিমার গলা এখন প্রবল গম্ভীর আর কাঁপন ধরানো ছিল। অন্য ব্যক্তির মিথ্যে পরিচয় ধারণ করা, ব্যাংকের সাথে জালিয়াতি করা আর একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ের সম্পত্তির উপর বেআইনিভাবে ডাকাতি করার চেষ্টা করা, এগুলো অত্যন্ত গুরুতর আর অজামিনযোগ্য অপরাধ পল্লবী দেবী। আমি যদি চাই তবে এই মুহূর্তে পুলিশ ডেকে আপনাকে এই অফিস থেকে সোজা জেলে পাঠাতে পারি। 7 বছরের সাজা আছে এই অপরাধের জন্য। আছে হিম্মত কোর্টে যাওয়ার? দেবিকা কাকিমার এই কথাগুলোতে পল্লবীর যেন বিদ্যুতের শক লাগল। সে আক্ষরিক অর্থেই চেয়ারে বসে পড়ল। তার গলা শুকিয়ে গিয়েছিল। তার হাতের ওই প্রিন্টআউটের ফাইলটা নিচে পড়ে গেল, তার হুঁশও ছিল না। মিলিন্দের অবস্থা তো তার চেয়েও খারাপ ছিল। তিনি হতবাক হয়ে পল্লবীর দিকে তাকিয়েছিলেন। পল্লবী, তুমি ব্যাংকে গিয়েছিলে? আমাকে না বলে তুমি মিথ্যে সই করেছ? মিলিন্দের গলা কাঁপছিল। তিনি পল্লবীর আসল কুটিল রূপের ভয়ঙ্করত্ব এই প্রথমবার উপলব্ধি করছিলেন। পল্লবীর কাছে মিলিন্দের প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে শুধু মাথা নিচু করে বসে রইল। তার সব অহংকার, তার সব ঔদ্ধত্য দেবিকা কাকিমা এক চাবুকে নামিয়ে দিয়েছিলেন। কিন্তু দাঁড়ান পল্লবী, পিকচার এখনও শেষ হয়নি। দেবিকা কাকিমা লাল ফাইলটা থেকে একটা ক্রিম রঙের বন্ধ খাম বের করলেন। ওই খামের ওপর মায়ের সুন্দর হাতের লেখায় লেখা ছিল, মিলিন্দের জন্য সঠিক সময়ে এলে। এই চিঠিটা, দেবিকা কাকিমা খামের উপর আঙুল রেখে বললেন, বসুধা তার মৃত্যুর 2 মাস আগে আমার কাছে দিয়েছিল। তার স্পষ্ট শর্ত ছিল, যেদিন পল্লবী আর মিলিন্দ অনঘার টাকার জন্য জালিয়াতি করবে, ঠিক সেই দিনই এই চিঠিটা মিলিন্দকে পড়ে শোনাতে হবে। সেই সময় আজ এসেছে। মিলিন্দের মুখে এখন স্পষ্ট ঘাম দেখা যাচ্ছিল। তার হাত থরথর করে কাঁপছিল। না দেবিকা, প্লিজ না, তিনি করুণ গলায় বিড়বিড় করলেন। কিন্তু দেবিকা কাকিমা কারোর কথা না শুনে খামটা খুললেন।
ঘরের নিস্তব্ধতা এখন এতটাই ভারী হয়ে উঠেছিল যে শ্বাস নিলেও আওয়াজ শোনা যাচ্ছিল না। দেবিকা কাকিমা চিঠিটা খুললেন এবং অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় গলায় পড়তে শুরু করলেন। তার গলায় এখন আর কোনো উকিল ছিল না, বরং আমার মা বসুধা কথা বলছিলেন। মিলিন্দ, যদি দেবিকা তোমাকে এই চিঠি পড়ে শোনাচ্ছে, তবে তার মানে হল আমি যা ভেবেছিলাম ঠিক সেটাই ঘটেছে। আমি এই পৃথিবীতে নেই, আর তোমার জীবনে আসা নতুন মহিলা আমার মেয়ের অধিকার কেড়ে নেওয়ার জন্য ওত পেতে বসে আছে। আমি এই চিঠি কোনো রাগ বা ঘৃণা থেকে লিখছি না। আমি অত্যন্ত সচেতন অবস্থায় এবং বাস্তব পরিস্থিতি বুঝেই এই চিঠি লিখছি। মিলিন্দ, তুমি আসলে কোনো খারাপ মানুষ নও। তুমি শুধু একজন অত্যন্ত দুর্বল, ভীতু আর অসহায় মনের মানুষ। আর কারোর ভীরুতা যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন তা নিষ্ঠুরতার চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। আমার পুরো বিশ্বাস ছিল যে তোমার জীবনে আসা ওই মহিলা আমার অনঘার ভবিষ্যতের ওপর, ওর অধিকারের টাকার ওপর নজর দেবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি জানতাম যে এমন সময় তুমি নিজের মেয়ের জন্য কখনো দাঁড়াবে না। তুমি ওই মহিলার চাপে নতি স্বীকার করবে, নিজের মেয়েকেই বোঝানোর মিথ্যে চেষ্টা করবে, আর অত্যন্ত কাপুরুষের মতো নীরব দর্শকের ভূমিকা নেবে। বাবা হিসেবে মেয়ের পাশে দাঁড়ানোর যোগ্যতা তোমার কখনো ছিল না, আর কখনো থাকবেও না। এই কথাগুলো শুনতেই মিলিন্দ নিজের দুটো হাত মুখের ওপর শক্ত করে চেপে ধরলেন। তার বুকের ভেতর ডুকরে কান্না গুমড়ে উঠল। দেবিকা কাকিমা কড়া থামালেন না। চিঠির শব্দগুলো ধারালো ছুরির মতো মিলিন্দ আর পল্লবীর অহংকারকে টুকরো টুকরো করে দিচ্ছিল। তাই মিলিন্দ, আমি এই পদক্ষেপ নিয়েছিলাম। আমি জানতাম তুই অনঘার ঢাল হতে পারবি না। তাই আমি মৃত্যুর আগেই আমার মেয়ের চারপাশে আইনের এমন এক অভেদ্য প্রাচীর খাড়া করে যাচ্ছি, যা ভামার ক্ষমতা তোর বা তোর ওই লোভী বউয়ের কখনো থাকবে না। এই ৫০ লাখ টাকা আর ওই জমিটা শুধু অনঘার। ওটা ওর ডানা মেলার জন্য, তোমাদের মতো শকুনদের ছিঁড়ে খাওয়ার জন্য নয়। আজ যদি তোর খারাপ লাগে, তবে অনঘার ওপর রাগ করিস না। নিজের কাপুরুষতা আর অক্ষমতার জন্য লজ্জা পাস, কারণ তোর এই ভীরতার জন্যই আজ একজন মৃত মাকে নিজের মেয়ের সুরক্ষার জন্য কবর থেকে এই চিঠি পাঠাতে হল। তোর প্রাক্তনী স্ত্রী বসুধা। চিঠি পড়া শেষ হল। দেবিকা কাকিমা কাগজটা টেবিলে রাখলেন। ঘরে এখন শুধু একটাই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, আর সেটা ছিল মিলিন্দের কান্নার আওয়াজ। তিনি টেবিলের ওপর মাথা ঠেকিয়ে ছোট বাচ্চার মতো ডুকরে কাঁদছিলেন। আমার ১৭ বছরের জীবনে আমি আমার বাবাকে প্রথমবার কাঁদতে দেখছিলাম, কিন্তু আমার তার প্রতি একটুও দয়া হল না। ওই জল অনুতাপের ছিল নাকি নিজের নগ্ন হয়ে পড়া পুরুষত্বহীনতার, সেটা আমি জানতাম না। কিন্তু মা মৃত্যুর দরজা থেকে এসে নিজের শব্দের চাবুক দিয়ে এই মানুষটার অস্তিত্বের ছাল ছাড়িয়ে নিয়েছিলেন। পল্লবীর অবস্থা এমন একটা পাগল অথচ খাঁচায় বন্দি কুকুরের মতো হয়েছিল। তার অহংকার চুরমার হয়ে গিয়েছিল, জালিয়াতির মুখোশ ফালাফালা হয়ে ছিঁড়ে গিয়েছিল, আর ব্যাংক ফ্রডের জন্য সে পুরোপুরি ফেঁসে গিয়েছিল। তার পক্ষে সেখানে ১ সেকেন্ড দাঁড়ানোও সম্ভব ছিল না। সে ক্ষোভে, রাগে, ভয়ঙ্কর অপমানে ধরফর করে চেয়ার থেকে উঠল। সে টেবিলের ওপরের ওই প্রিন্ট আউটের ফাইলটা ওখানেই ফেলে রাখল, আর রাগে পা ঠুকতে ঠুকতে মিলিন্দকে ওই কাঁদো কাঁদো অবস্থাতেই ছেড়ে কনফারেন্স রুমের বাইরে চলে গেল। দরজাটা এত জোরে আঁচড়ে বন্ধ করল যে কাঁচগুলো কেঁপে উঠল। মিলিন্দ তখনও টেবিলের উপর মাথা রেখে ফুপিয়ে কাঁদছিলেন। দেবিকা কাকিমা তার চশমাটা খুললেন আর আমার দিকে অত্যন্ত কোমল ও স্নেহের দৃষ্টিতে তাকালেন। সাথীমাসি আমাকে কাছে টেনে নিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি আমার গলার মায়ের চেনটা স্পর্শ করলাম। আজ ওই অফিসে আমি একা ছিলাম না। আমার মা তার পুরো শক্তি নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, এবং তিনি তার মেয়েকে এক ভয়ানক সৎ চক্রান্ত থেকে চিরকালের জন্য জিতিয়ে দিয়েছিলেন। দেবিকা কাকিমার ওই শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে এখন শুধু একটাই আওয়াজ গমগম করছিল, সেটা হলো মিলিন্দের কান্না। আমার গলার মায়ের চেনটা ছুঁতে ছুঁতে আমি অনুভব করছিলাম যে আজ ওই অফিসে আমি একা ছিলাম না। আমার মা পুরো শক্তি নিয়ে আমার পেছনে দাঁড়িয়েছিলেন, আর তিনি তার মেয়েকে এক ভয়ানক সৎ চক্রান্ত থেকে চিরকালের জন্য জিতিয়ে দিয়েছিলেন। কয়েক মিনিটের সেই অস্বস্তিকর আর ভারী নিস্তব্ধতার পর মিলিন্দ টেবিল থেকে মাথা তুললেন। তার মুখ কান্নায় আর ঘামে ভিজেছিল, চোখগুলো ফুলে লাল টকটকেল হয়ে গিয়েছিল। তিনি অত্যন্ত করুণ দৃষ্টিতে দেবিকা কাকিমার দিকে তাকালেন, কিন্তু সেখানে তিনি শুধু একজন উকিলের কঠোর আর ঘৃণাপূর্ণ মুখই দেখতে পেলেন। তারপর তিনি দৃষ্টি ঘুরিয়ে আমার দিকে তাকানোর চেষ্টা করলেন, কিন্তু তার ওই দৃষ্টিতে বাবার কোনো অধিকার আর অবশিষ্ট ছিল না।
অবশিষ্ট ছিল শুধুই এক ভয়ঙ্কর লজ্জা আর অপরাধবোধ। 17 বছরের নিজের মেয়ের সাথে চোখ মেলানোর সাহস এখন ওই মানুষটার মধ্যে ছিল না। তিনি কিছু না বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চেয়ার থেকে উঠলেন। তার কাঁধ পুরোপুরি ঝুলে পড়েছিল, যেন একজন পরাজিত, নিরস্ত্র আর সর্বস্ব হারানো সৈনিকের মতো তিনি মাথা নিচু করে ওই কেবিন থেকে বেরিয়ে গেলেন। তুই জিতে গেছিস অনঘা, দেবিকা কাকিমা নিজের চেয়ারে হেলান দিয়ে বললেন। তার মুখে এখন এক অত্যন্ত আশ্বস্ত করার মতো আর স্নেহপূর্ণ হাসি ছিল। বসুধা আজ নিশ্চয়ই তোর জন্যে খুব গর্ব অনুভব করছে। এরপরের সব আইনি প্রক্রিয়া আমি সামলাব। তুই শুধু তোর পড়াশোনায় মন দে। এখন তোকে ওই বাড়িতে কেউ কষ্ট দেবার সাহস করবে না, আর যদি করে তবে শুধু আমাকে একটা ফোন করবি। আমি দেবিকা কাকিমাকে ধন্যবাদ জানালাম। সাতী মাসি আমার হাত শক্ত করে ধরল আর আমরা অফিস থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে আসার পর পুনের হাওয়ার ওই রোজগার শীতলতা আজ আমার খুব মুক্ত আর শান্তির মনে হচ্ছিল। মাসি আমাকে অটোতে বসালো আর সে আমাকে আশিয়ানা সোসাইটি পর্যন্ত ছাড়তে এলো। অনঘা, এখন আর ভয় পাবি না। তুই বাঘিনীর বাচ্চা, এটা মনে রাখবি। আর শুধু কয়েকটা মাস কাটাতে হবে তোকে ওই বাড়িতে। 18 বছরের হয়ে গেলেই তুই ডানা মেলতে পারবি। বিদায় নেওয়ার সময় মাসি আমার কপালে চুমু খেয়ে বলল। আমি ভারী কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসী পায়ে হেঁটে সোসাইটির 4 তলায় পৌঁছালাম। আমার কাছে থাকা চাবি দিয়ে বাড়ির দরজা খুললাম, কিন্তু দরজা খুলতেই আমি যা শুনতে পেলাম তা অত্যন্ত চমকে দেওয়ার মতো ছিল। সবসময় শান্ত আর কেবল পল্লবীর একনায়কতন্ত্রে চলা ওই বাড়িতে আজ আক্ষরিক অর্থেই একটা বড় যুদ্ধের বিস্ফোরণ ঘটেছিল। হলে মালপত্র ছোঁড়াছুড়ির আওয়াজ আসছিল। আমি চুপচাপ দরজা ভেজিয়ে দিলাম আর আমার ঘরের দিকে যাওয়ার করিডোরে একপাশে দাঁড়িয়ে শুনতে লাগলাম। পল্লবী আর মিলিন্দের মধ্যে অত্যন্ত ভয়ানক আর চরম পর্যায়ের ঝগড়া চলছিল। তোর কি আক্কেল নেই পল্লবী? মিলিন্দের গলা আজ প্রথমবার এত চড়া আর রাগী শোনাচ্ছিল। নিজেকে অনঘার আইনি মা সাজিয়ে তুই ব্যাংকে গিয়েছিলি, আমার পেছনে মিথ্যে সই করেছিস। আরে ওই দেবিকা ইনামদার যদি চাইতো আজ এই মুহূর্তে পুলিশ ডেকে তোকে আর আমাকে দুজনকেই জেলে পচাতে পারত। জালিয়াতি আর প্রতারণার কেস দিত আমাদের ওপর। এত টাকার লোভ জন্মেছে তোর যে তুই আইনকেও পাত্তা দিচ্ছিস না? হ্যাঁ, জন্মেছে আমার টাকার লোভ। পল্লবীও ততটাই হিংস্রভাবে চেঁচিয়ে উঠল। তার ওই মেকি ভদ্রতার মুখোশ এখন পুরোপুরি ছিঁড়ে গিয়েছিল। কি দিয়েছ তুমি আমাকে এই বাড়িতে আসার পর থেকে? তোমার ওই সামান্য কটা মাইনে আর এই খোঁয়াড়ের মতো বাড়ি? তানভীর অ্যাডমিশনের জন্য 15 লাখ লাগছে, ঘরে বৃষ্টির জল পড়ছে, আর তুমি আমাকে নৈতিকতার পাঠ পড়াচ্ছ? আমি তোমার সাথে বিয়ে কেন করেছিলাম জানো? ভেবেছিলাম তুমি আমাকে সুখে রাখবে, কিন্তু তুমি তো 1 নম্বরের নালায়েক আর বৃত মানুষ বেরোলে। জ্যান্ত থেকেও একটা মরা বউয়ের কাছে হেরে গেলে তুমি। তোমার ওই বসুধা মরা জায়গা থেকে এমন চাল চলল যে তুমি নিজের আপন মেয়ের টাকাও জোড়ায় করতে পারছ না। কিসের বাপ আর কিসের বর তুমি? পল্লবীর ওই বিষাক্ত কথাগুলো মিলিন্দের একেবারে মর্মে গিয়ে লাগছিল। মানে, তুই আমার সাথে শুধু টাকার জন্য বিয়ে করেছিলি? মিলিন্দের গলা এখন রাগের চেয়ে বেশি ধাক্কায় কাঁপছিল। আমি বসুধার মতো সোনার তুখো বউকে আর আমার মেয়েকে রাস্তায় ফেলে দিলাম এই দিনের জন্য, তোর মতো একজন স্বার্থপর আর কুটিল মহিলার জন্য? বসুধা তার শেষ চিঠিতে একদম ঠিক লিখেছে, আমি সত্যিই একটা দুর্বল আর ভীতু মানুষ যে একজন মিথ্যেবাদিনী মহিলার কথায় নেচে নিজের সব হারিয়েছে। তাহলে কেঁদে মরো এখন ওই বসুধার নামে। আর হ্যাঁ, আমার যদি তানভীর জন্য 1 টাকাও কম পড়ে না, তবে মনে রেখো। পল্লবী একটা কাঁচের ফুলদানিতে সজোরে লাথি মেরে চিৎকার করে উঠল এবং রাগে নিজের বেডরুমে গিয়ে সজোরে দরজা আছড়ে বন্ধ করে দিল। আমি অত্যন্ত শান্তভাবে কারোর নজরে না পড়ে আমার ওই গুমোট ঘরে এলাম আর ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। আজ আমার ওই ঘরের ভ্যাপসা গন্ধ বা বাতিল জিনিসপত্র একটুও কষ্টদায়ক মনে হচ্ছিল না। বাইরে হওয়া ওই ভয়ঙ্কর ঝগড়ার পর মিলিন্দ পল্লবীর আসল কুৎসিত রূপ আর তার টাকার লোভ পুরোপুরি বুঝতে পেরেছিলেন। মৃত্যুর পরপার থেকে মায়ের ওই একটা চালের মাধ্যমে পল্লবীর আসল চেহারা মিলিন্দের সামনে উন্মোচিত হয়ে গিয়েছিল। প্রকৃত অর্থে মাই জিতেছিলেন। সেই দিনের পর ওই বাড়ির সমীকরণ চিরকালের জন্য বদলে গেল। বাড়িতে একটা কবরের মতো ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এলো। মিলিন্দ আর পল্লবীর মধ্যে কথাবার্তা এখন প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারা একই বাড়িতে থাকত ঠিকই, কিন্তু দুজন অচেনা শত্রুর মতো। পল্লবীর সব অহংকার পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছিল। দেবিকা কাকিমার ওই জেলে পাঠানোর হুমকি তার মনে এতটাই গভীর প্রভাব ফেলেছিল যে সে আর আমার ধারে কাছে ঘেঁষারও সাহস করত না। সকালে আমাকে খেতে দেওয়ার সময় সে একটা টু শব্দও করত না।
আরিয়ান আর তানভিও আমার থেকে 4 হাত দূরে দূরেই থাকতে শুরু করেছিল। আরিয়ান আমার ঘরের দিকে উকি মেরে দেখাও ছেড়ে দিয়েছিল। আমার জন্য বাকি থাকা ওই কয়েকটা মাস অত্যন্ত শান্তির আর একাগ্রতার মধ্যে কাটল। ওই গুমোট ঘরের এক কোণে বসে আমি আমার দ্বাদশ শ্রেণীর পড়াশোনা আর প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি চালিয়ে গেলাম। মায়ের ওই ডায়েরিটা এখন আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। বাড়িতে কেউ আমার সাথে কথা বলতো না, আর আমারও কারোর সাথে কথা বলার একটুও ইচ্ছে ছিল না। আমি শুধু ক্যালেন্ডারের তারিখ গুনতাম। ওই একটা একটা দিন আমাকে আমার স্বাধীনতার দিকে নিয়ে যাওয়ার রাস্তা মনে হতো। এবং অবশেষে সেই প্রতীক্ষিত দিনটা এলো, আমার অষ্টাদশ জন্মদিন। ওই বাড়িতে আমার জন্মদিনের কথা কারোর মনে ছিল না, আর আমি ওদের কাছ থেকে কোনো শুভেচ্ছার আশাও করিনি। সকালেই দেবিকা কাকিমার ফোন এলো। হ্যাপি বার্থডে অনঘা, মেজর হয়ে গেলি তুই আজ। দেবিকা কাকিমা অত্যন্ত উৎসাহের সাথে বললেন, আজ থেকে তুই আইনত সাবালক। বসুধার ট্রাস্টের প্রথম শর্ত আজ পূর্ণ হল। তোর পড়াশোনার জন্য লাগা প্রথম কিস্তির টাকা আমি তোর নামে নতুন খোলা একটা স্বাধীন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। এখন তুই নিজের সিদ্ধান্ত নিতে মুক্ত। থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ সো মাচ। আমার চোখে আনন্দের জল টলটল করে উঠল। আমি ফোন রাখলাম আর আমার 2টো ব্যাগ গোছাতে শুরু করলাম। 17 বছরের জীবনে আমি ওই 2টো ব্যাগে ধরার মতোই সম্পদ অর্জন করেছিলাম। আমার কিছু জামাকাপড়, মায়ের ওই জলে ভেজা ডায়েরি, তার কিছু পুরনো ছবি আর গলার ওই সোনার চেন, এগুলোই আমার সঞ্চয় ছিল। আমি ওই ফোল্ডিং খাটটা ভালোভাবে গুছিয়ে রাখলাম। ওই ঘরের বাতিল জিনিসগুলোর দিকে একবার শেষবারের মতো তাকালাম। এই ঘরটা আমাকে অনেক কিছু শিখিয়েছিল। বিপদে কিভাবে শান্ত থাকতে হয় আর সঠিক সময়ের অপেক্ষা কিভাবে করতে হয় তার শিক্ষা আমাকে এই 4 দেওয়াল দিয়েছিল। আমি ব্যাগ 2টো হাতে নিলাম আর করিডোর দিয়ে হেঁটে হলে এলাম। হলে একদম পিনপতন নিস্তব্ধতা ছিল। তানভি আর আরিয়ান কলেজে গিয়েছিল। পল্লবী বরাবরের মতো নিজের ঘরে দরজা বন্ধ করে বসেছিল। আমি সদর দরজার দিকে ঘুরলাম আর আমার পা ওখানেই থমকে গেল। দরজার কাছে মিলিন্ড দাঁড়িয়েছিলেন। তার হাতে চায়ের কাপ ছিল। গত কয়েক মাসে তিনি খুব বুড়ো আর ক্লান্ত দেখাচ্ছিলেন। তার মুখের ওই মেকি রাজকীয় ভাবটা এখন পুরোপুরি চলে গিয়েছিল। তার কাঁধ চিরকালের জন্য নুইয়ে পড়েছিল আর চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। তিনি আমাকে ব্যাগ নিয়ে আসতে দেখলেন। তার হাতের চায়ের কাপটা হাতেই কেঁপে উঠল। অনঘা, তার মুখ থেকে অত্যন্ত দুর্বল আর কাঁপা কাঁপা আওয়াজ বের হল। আমি ওখানেই দাঁড়ালাম। আমার মুখে কোনো রাগ ছিল না, কোনো ঘৃণা ছিল না, ছিল শুধু এক অথই নির্লিপ্ততা। যাচ্ছিস তুই? তিনি অত্যন্ত করুণ গলায় জিজ্ঞেস করলেন। আমি জানতাম যে তার মনে এখন অনুতাপের আগ্নেয়গিরি ফুটছে। তিনি আমার কাছে ক্ষমা চাইতে চাইছিলেন, তিনি আমাকে আটকাতে চাইছিলেন। কিন্তু যে কথাগুলো তার তখন বলা উচিত ছিল, যখন মা বেঁচে ছিলেন বা যখন আমি এই বাড়িতে প্রথম পা রেখেছিলাম, সেই কথাগুলো শোনার বিন্দুমাত্র ইচ্ছে এখন আর আমার ছিল না। যে মানুষটা আমার মায়ের বিপদের সময় তার পাশে এসে দাঁড়ায়নি, যে মানুষটা নিজের স্ত্রীর চাপে পড়ে আমাকে বাড়ি থেকে বের করে দিতে বা আমার অধিকারের টাকা কেড়ে নিতে রাজি হয়েছিল, তার সাথে এখন আমার কোনো সম্পর্ক রাখার ছিল না। আমি তার প্রশ্নের কোনো উত্তর দিলাম না। আমি শুধু তার দিকে অত্যন্ত তীক্ষ্ণ আর শূন্য দৃষ্টিতে তাকালাম। ওই দৃষ্টি যে কোনো গালিগালাজ বা রাগের চেয়েও অনেক বেশি ভয়ানক ছিল, কারণ তাতে তার অস্তিত্বকে দেওয়া দাম ছিল একেবারে শূন্য। আমি তার সামনে দিয়ে এগিয়ে গেলাম। দরজা খুললাম, বাইরে পা রাখলাম আর পেছনে ফিরে না তাকিয়ে দরজা বন্ধ করে দিলাম। ওই বন্ধ দরজার পেছনে আমি আমার অতীত, আমার দুর্বল বাবা আর আমার ওই দুষ্ট সৎমা সবাইকে চিরকালের জন্য ফেলে এলাম। সোসাইটির সিঁড়ি দিয়ে নামার সময় আমার প্রতিটি পদক্ষেপে নিজেকে হালকা মনে হচ্ছিল। বাইরে অটোতে বসার পর আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। আজ প্রকৃত অর্থেই আমি স্বাধীন হলাম। পুনের স্বনামধন্য ও নামকরা ফার্গুসন কলেজে আমি মেধা তালিকা অনুযায়ী বিয়েতে ভর্তির সুযোগ পেলাম। দেবিকা কাকিমার পাঠানো টাকা দিয়ে আমি কলেজের ফি আর হোস্টেলের টাকা মেটালাম। যখন আমি প্রথমবার ফার্গুসন কলেজের সেই ঐতিহাসিক আর বিশাল পাথরের ইমারতটার দিকে তাকালাম, তখন আমার মনে হলো যেন আমি আকাশ ছুঁয়ে ফেলেছি। হোস্টেলের সেই ছোট্ট ঘর, এক কোণে রাখা একটা সাধারণ কাঠের খাট, পড়ার টেবিল আর জানালা দিয়ে আসা উজ্জ্বল রোদ্দুর, আমার কাছে এই ঘরটা কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না, কারণ এটা আমার নিজের ছিল। সেখানে কারোর খোটা দেওয়ার ছিল না, বাতিল হয়ে থাকার অনুভূতি ছিল না, আর সবচেয়ে বড় কথা হলো সেখানে পল্লবীর মতো বিষাক্ত মানুষ ছিল না। আমি আমার ব্যাগ খুললাম। মায়ের ওই হাসি মুখের ছবিটা আমার পড়ার টেবিলে একদম সামনে রাখলাম।
জানালা দিয়ে আসা রোদ ওই ছবির ওপর পড়ছিল, আর আমার মনে হচ্ছিল মা যেন আমার দিকে তাকিয়ে হাসছেন। আমি ওই ছবির ওপর দিয়ে আলতো করে হাত বোলালাম। মা, তুই জিতে গেছিস গো। আমার চোখ দিয়ে আনন্দ আর কৃতজ্ঞতার ধারা বইতে লাগল। তুই আমাকে শুধু জন্ম দিসনি, তুই আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিস। তুই নিজে ক্যান্সারের যন্ত্রণা সহ্য করছিলি, মৃত্যু তোর চোখের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু সেই অবস্থাতেও তুই নিজের কথা নয়, আমার ভবিষ্যতের কথা ভাবছিলি। তুই জানতিস যে পৃথিবী খুব স্বার্থপর, আর যার উপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি সেই মানুষটাই আমাদের বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই তুই লড়াইটা আমার উপর না ছেড়ে নিজেই আমার চারপাশে আইনের এমন মজবুত দেয়াল তৈরি করেছিলি যে আমাকে কেউ একটু আঁচড়ও কাটতে পারল না। আমার স্বাধীনতার, আমার পড়াশোনার আর আমার আজকের এই সাফল্যের আসল ভিত্তি ছিল আমার মায়ের সেই দূরদৃষ্টি। তিনি রক্ত জল করে আমার জন্য যে পুঁজি রেখেছিলেন তা কেবল টাকা ছিল না, তা ছিল তার আমাকে দেওয়া শক্তি, এমন এক মজবুত ভিত্তি যা আমাকে কারোর সামনে মাথা নত করতে দেয়নি। আজ আমি এই হোস্টেলের ঘরে ফার্গুসন কলেজের মতো স্বনামধন্য কলেজের ছাত্রী হিসাবে অত্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, কারণ আমার মা মৃত্যুর আগেই আমার মাথা যেন কখনো নিচু না হয় তার পাকা বন্দোবস্ত করে গিয়েছিলেন। ফার্গুসন কলেজের সেই ঐতিহাসিক আর বিশাল পাথরের ইমারতে এখন আমার নতুন জীবন শুরু হয়েছিল। সকালের লেকচার, কলেজের আড্ডার জায়গায় গল্পগুজব, আর হোস্টেলের সেই শান্ত নিজের অধিকারের ঘর। সেখানে কারোর খোটা ছিল না, বাতিল জিনিসের মতো অনুভূতি দেওয়ার কেউ ছিল না। পল্লবীর ওই বিষাক্ত গলা এখন আমার জীবন থেকে চিরকালের জন্য মুছে গিয়েছিল। দেবিকা কাকিমার পাঠানো টাকা দিয়ে আমি আমার পড়াশোনা অত্যন্ত ভালোভাবে চালিয়ে যাচ্ছিলাম। মায়ের ওই ডায়েরির এক একটা লাইন এখন আমি সত্যিকারের জীবনে পালন করছিলাম। মাঝে মাঝে সাথীমাসি হোস্টেলে টিফিন নিয়ে আসত, তখনও আমাকে বলতো, তোর মা যদি দেখতে পেত না তবেও তোর জন্য খুব গর্ব করত অনঘা। এমনই একদিন সন্ধ্যার সময় আমি লাইব্রেরিতে বসে একটা প্রজেক্টের কাজ করছিলাম। হঠাৎ আমার মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এলো। অচেনা নম্বর ছিল। আমি মেসেজটা ওপেন করলাম, আর তারপরে আমি অবাক হয়ে গেলাম। হাই অনঘা, তানভি বলছি। আমি জানি আমার মেসেজ দেখে তুই অবাক হয়েছিস, আর আমি এটাও জানি যে আমি আর আমার মা তোর সাথে যা কিছু করেছি তারপর তোকে মেসেজ করার কোনো অধিকার আমার নেই। কিন্তু আমি তোকে শুধু একটা কথা বলতে চাইছিলাম, তুই যে সেদিন টাকা দিসনি না, সেটা আসলে খুব ভালোই হয়েছে। তুই যদি দিতি তবে আমার মা সেটা আমার পড়াশোনার পেছনে কখনো খরচ করত না, ওটাও নিজের কিটি পার্টি, গয়না আর বিলাসিতার পেছনেই ওড়াত। আজ আমি একটা সাধারণ কলেজে বিকম পড়ছি, আর তার সাথে একটা কল সেন্টারে পার্ট টাইম জব করে নিজের ফি জোগাড় করছে। কষ্ট করে টাকা রোজগার করা কাকে বলে সেটা আমি এখন বুঝতে পারছি। নিজের পায়ে দাঁড়ানোর আসল দাম আমি এখন বুঝেছি। থ্যাংক ইউ অনঘা, তুই আমাদের ওই প্রত্যাখ্যানটা না করলে হয়তো আমি আজ একজন কপদার্থ আর মায়ের মতোই লোভী মেয়ে হতাম। আমি মেসেজটা ২-৩ বার পড়লাম। আমার চোখের সামনে তানভীরের সেই আগের উদ্ধত মুখ আর এখন কষ্ট করে বুদ্ধিমান হওয়া তানভীরের মুখ ভেসে উঠল। মায়ের ওই সিদ্ধান্ত শুধু আমার জীবনই সুরক্ষিত করেনি, বরং অজান্তেই তানভীকেও বাস্তবতা আর কষ্টের উপলব্ধি করিয়ে দিয়েছিল। আমি ওকে কোনো রিপ্লাই দিলাম না, কিছু কথা না বলেও বুঝে নিতে হয়। কিন্তু অতীতের পাতা সেখানেই শেষ হয়নি। কয়েক মাস পর দীপাবলির ছুটি পড়ল। হোস্টেলের অনেক ছেলেমেয়েই বাড়ি চলে গিয়েছিল, কিন্তু আমি সেখানেই ছিলাম। আমার গ্রাম, আমার বাড়ি বলতে এখন আমার কাছে কিছুই আর অবশিষ্ট ছিল না। একদিন হোস্টেলের দারোয়ান কাকা আমাকে একটা খাম এনে দিলেন। ওটা রেজিস্টার্ড পোস্ট ছিল। খামের উপরের হাতের লেখা দেখেই আমি চিনতে পারলাম ওটা মিলিন্দের চিঠি ছিল। আমি অনেকক্ষণ ওই খামটা হাতে ধরে বসে রইলাম। খুলব নাকি ছিঁড়ে ফেলে দেব, এমনই চিন্তা মনে আসছিল। কিন্তু শেষমেশ আমি খামটা খুললাম। ভেতরে একটা কাগজে কাপা কাপা হাতের লেখায় ওই চিঠিটা লেখা ছিল, অনঘা, এই চিঠি লিখতে আমাকে অনেক সাহস জোগাড় করতে হয়েছে। আমি জানি তুই এটা পড়ে ছিঁড়ে ফেলে দিবি, তবুও আমার মনের বোঝা আমি হালকা করতে চাই। তুই বাড়ি ছাড়ার ২ মাসের মধ্যেই পল্লবী আমাকে ছেড়ে চলে গেছে। বসুধার টাকা পাওয়া যাবে না এটা স্পষ্ট হওয়ার পর, আর আমার কাছ থেকে ওর বিলাসিতার চাহিদা পূরণ হবে না এটা বোঝার পর ও রোজ আমার সাথে ঝগড়া করতে শুরু করে। একদিন ওর সব গয়না, টাকা আর ছেলেমেয়েদের নিয়ে চিরকালের জন্য চলে যায়।
ও আমার ওপর ডিভোর্সের কেস করেছে আর খোরপোশ দাবি করেছে। অনঘা, আজ আমি ওই বড় বাড়িতে পুরোপুরি একা পড়ে আছি। বসুধা আমাকে চিঠিতে দুর্বল আর ভীতু বলেছিল, সেটা অক্ষরে অক্ষরে সত্যি ছিল। আমি একজন মিথ্যেবাদিনী মহিলার কথায় নেচে সোনার মতো বউকে হারালাম, আর আমার আপন মেয়েকে রাস্তায় নামাতে চেয়েছিলাম। বসুধা যদি ওই আইনি দেয়াল না তুলত, তবে আজ পল্লবী তোর টাকা ওড়াত আর আমাকেও রাস্তায় নামিয়ে দিত। বসুধা মৃত্যুর সময়ও আমার চেয়ে কয়েক গুণ বেশি শক্ত আর বুদ্ধিমান ছিল। তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো অধিকার আমার নেই। বাবা হিসেবে আমি চিরকালের জন্য হেরে গেছি। শুধু এটুকু বলতে চাইছিলাম যে তুই ঠিক বসুধার মতোই শক্ত মনের হয়েছিস। আমার তোর জন্য খুব গর্ব হয়। পারলে এই হতভাগ্য বাবাকে ক্ষমা করে দিস। মিলিন্দ। আমি চিঠিটা পড়লাম। আমার চোখে জল টলটল করে উঠল, কিন্তু সেটা মিলিন্দের চিন্তাই ছিল না। সেটা ছিল আমার মায়ের দূরদৃষ্টির প্রতি গর্বের জল। মা জানতেন, যে মানুষ নিজের ক্ষমতায় দাঁড়াতে পারে না, সে অন্যকে কখনো ভরসা দিতে পারে না। মিলিন্দ নিজের হাতে নিজের সংসার ধ্বংস করেছিলেন, আর পল্লবী টাকার লোভে তার আর মিলিন্দের এই অবস্থা ডেকে এনেছিল। আমি চিঠিটা সাবধানে ভাঁজ করলাম আর মায়ের ওই ডায়েরির একটা পাতার মাঝে রেখে দিলাম। আমার মিলিন্দের প্রতি কোনো রাগ এলো না, কিন্তু আমার মনের ভেতর মায়ের সেই পবিত্র আর মজবুত কোণটা এখন তার জন্য বা অন্য কারুর জন্যই আর ফাঁকা ছিল না। আমি টেবিলে রাখা মায়ের ছবির দিকে তাকালাম। তিনি হাসছিলেন। তার চোখ আমাকে বলছিল, জিতেছিস তুই। আমার মা আমাকে শুধু লড়তে শেখাননি, তিনি আমাকে নিজেকে সুরক্ষিত রাখতে শিখিয়েছিলেন। যখন পরিস্থিতি আপনার প্রতিকূলে থাকে, যখন আপনার নিজের রক্তের সম্পর্কই আপনাকে রাস্তায় নামানোর জন্য ওত পেতে থাকে, তখন শুধু কেঁদে ভাসানো বা চিৎকার করে ঝগড়া করায় কোনো মানে হয় না। কান্নায় সহানুভূতি মেলে, কিন্তু অধিকার মেলে না। আমার মা ক্যান্সারের সাথে লড়ছিলেন, মৃত্যু তার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তিনি সেই অবস্থাতেও মাথা ঠান্ডা রেখেছিলেন। তিনি আমার ভবিষ্যতের জন্য আইনের এমন এক দেয়াল তুলে দিয়েছিলেন, যা ভাঙার সাহস কারুর বাপের ছিল না। তিনি আমাকে সবসময় বলতেন, অনঘা, যদি অধিকার চাইলে না মেলে, তবে সেটা ভিক্ষা হিসেবে কখনো নিবি না। সেই অধিকার আইন দিয়ে বা বুদ্ধি দিয়ে কিভাবে আদায় করতে হয় সেটা শেখ। আজ আমি যা কিছু হয়েছি, সেটা শুধু আর শুধুমাত্র আমার মায়ের ওই ইরিভোকেবল ট্রাস্টের জন্য নয়, বরং তিনি আমার উপর যে ট্রাস্ট রেখেছিলেন তার জন্য। তিনি আমাকে অত্যন্ত স্পষ্টভাবে একটা জিনিস শিখিয়েছেন, দুনিয়াতে কেউ আপনার নয়। নিজের পায়ে দাঁড়ানো আর নিজেকে সুরক্ষিত করা, এটা আপনার নিজের দায়িত্ব। যদি আপনাদের জীবনেও কখনো এমন সময় আসে যেখানে আপনার মনে হয় যে আপনি একা পড়ে গেছেন আর দুনিয়া আপনাকে গিলে খেতে চাইছে, তবে তখন ভেঙে পড়বেন না। শান্ত থাকুন, নিজেকে আইন দিয়ে, শিক্ষা দিয়ে আর আর্থিকভাবে এতটাই মজবুত করুন যে কেউ আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস করতে পারবে না। মনে রাখবেন, চোখের জল দিয়ে শুধু মুখ মোছা যায়, কিন্তু দৃঢ় সিদ্ধান্ত দিয়ে জীবন গড়া যায়। বন্ধুরা, অনঘার আর তার মায়ের এই দূরদৃষ্টির গল্প আপনাদের কেমন লাগল? আপনাদের দেখা, শোনা বা অভিজ্ঞতায় এমন কোনো ঘটনা কি ঘটেছে যেখানে নিজের কাছের মানুষই টাকার জন্য এমন খেলা খেলেছে, আর কারোর একজনের দৃঢ়তার জন্য সেই চক্রান্ত ভেস্তে গেছে? আপনাদের অভিজ্ঞতা বা এই গল্প সম্পর্কে আপনাদের সৎ মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গল্পটি যদি সত্যি মন ছুঁয়ে থাকে, তবে আপনাদের বন্ধুবান্ধব আর পরিবারের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এমন নতুন নতুন অনুপ্রেরণামূলক আর চোখে জল আনা গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে এমনই একটি শক্তিশালী গল্পের সাথে। ততক্ষণের জন্য নিজের আর নিজের কাছের মানুষদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।